শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। 2 স্কুলে অন্তত 87 শিক্ষার্থী নিহত। তেল আবিব, কাতার সহ পার্শ্ববর্তী 5 দেশে তেহরানের পাল্টা আক্রমণ। The United States military began major combat operations in Iran. טייסי העולם החופשי, כולם באים לעזרתכם. হামলা পাল্টা হামলার প্রভাব আন্তর্জাতিক বিমান চলাচলে বন্ধ। ইরান সহ 4 দেশের আকাশ সীমা। মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ করল ঢাকা। বিরোধী দল জামায়াত ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, রাজনৈতিক দলগুলো কাজ করবে মানুষের ভাগ্য পরিবর্তনে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। রাজনৈতিক তর্ক বিতর্কের মাধ্যমে সংসদ হবে প্রাণবন্ত। এনসিপির বর্ষপূর্তির ইফতার আয়োজনে আশা স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদের বিচার দাবি নাহিদ ইসলামের। আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সে প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। 12 ঘন্টার ব্যবধানে রাজধানীর 3 এলাকা থেকে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত। নিহত ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদীর শিবপুরে। গভর্নর নিয়োগে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে সরকার, মত সিপিডির। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বৈষম্যমূলক, বাধাগ্রস্ত করবে এলডিসি উত্তরণ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। 3 যুগের ইসলামী শাসনকে উৎখাতের লক্ষ্যে ইরান জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে বিমান ও যুদ্ধ জাহাজ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশটির শীর্ষ নেতাদের অবস্থান ছিল টার্গেট। 2টি স্কুলে চালানো হামলায় 87 শিক্ষার্থীর প্রাণ গেছে। আজ রাতেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একযোগে বিস্ফোরণ তেহরানের বেশ কয়েকটি স্থানে। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ মুহুর্মুহু এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অন্তত 30টি স্থান টার্গেট করে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতারা ছিল হামলার লক্ষ্য। এরপর আরও কয়েক ধাপে হামলা হয়েছে অন্তত 5টি শহরে। দক্ষিণ ইরানের একটি গার্লস স্কুলে হয়েছে ভয়াবহ হামলা। এই অভিযানের নাম রোয়ারিং লায়ন দিয়েছে ইসরায়েল। খামেনি প্রশাসনের পতন না ঘটানো পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি যৌথ অভিযান শুরু করেছে যার নাম অপারেশন রোয়ারিং লায়ন। এই অভিযানের লক্ষ্য ইরানের আয়াতুল্লাহ শাসনের অবসান ঘটানো। সামনে যুক্তরাষ্ট্রের সাথে আমরা সন্ত্রাসী শাসন ব্যবস্থার উপর আরো কঠোরভাবে আঘাত করব। আমরা এমন পরিস্থিতি তৈরি করব যা সাহসী ইরানি জনগণকে এই খুনি শাসন ব্যবস্থার বোঝা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইআরজিসি সহ সব সশস্ত্র বাহিনীকে অস্ত্র সমর্পণের জন্য আজকের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যদের, সশস্ত্র বাহিনী এবং সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, আজ রাতেই আপনারা অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। ইরানের জনগণকে বলছি, আজ রাতেই আপনারা স্বাধীনতা পাবেন। গত 2 মাস ধরেই ইরানে হামলার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির লক্ষ্যে মার্কিনীদের সাথে বৈঠকে রাজি হয় তেহরান। সেই কূটনৈতিক তৎপরতা চলাকালীনই চালানো হলো এই হামলা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চিরবৈরী 2 শত্রু রাষ্ট্রের হামলার জবাব দিতে অপারেশন ফতেহ খাইবার শুরু করেছে ইরান। একদিকে তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোয় মিসাইল ছোড়া হয়েছে। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো ছিল আইআরজিসির টার্গেট। ইরানি মিসাইলের বিস্ফোরণে প্রকম্পিত বাহরাইনের বন্দর এলাকা। দেশটিতে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র।
সকালে ইরানি ভূখণ্ডে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিপ্লবী গার্ড বাহিনী। শুরু হয় অপারেশন ফতেহ খাইবার। প্রথমে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক মিসাইল। টার্গেট করা হয় রাজধানী তেল আবিবের পাশাপাশি হাইফা সহ গুরুত্বপূর্ণ এলাকা। আতঙ্কে বম শেল্টারের দিকে ছুটতে থাকে ইসরায়েলিরা। তবে এরপরই ছিল ইরানি সামরিক বাহিনীর চমক। কোনো পূর্বাভাস না দিয়েই হামলা করা হয় ইরানকে ঘিরে থাকা আরব দেশগুলোর ভূখণ্ডে। টার্গেট করা হয় এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে। প্রথমে হামলা করা হয় কাতারে। আতঙ্কে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে। মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের সামরিক ঘাঁটি থেকে যত দূরে সম্ভব নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ইরানের মিসাইল। অন্যদিকে মার্কিন সদর দফতর লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার পর জরুরি সতর্কতা জারি করে বাহরাইন। নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড লক্ষ্য করেও মিসাইল ছোড়ে ইরান। বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে আবুধাবিতে। সেখানে একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এদিকে সৌদি আরবেও মিসাইল হামলা করেছে ইরান। পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েতেও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা এবং ভূ রাজনীতি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুল ইসলাম আকন্দ। আপনাকে আমাদের যমুনা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ইরান এই হামলা ইরানে কতটা আসলে মোকাবেলা করতে পারবে বলে মনে হচ্ছে, জানতে চাচ্ছি তাদের সক্ষমতা কতটুকু? জি, অনেক ধন্যবাদ। আমরা গত কয়েকদিন থেকে আভাস পাচ্ছিলাম যে একটা আক্রমণ হবে। মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে তাদের নেভাল ফ্লিট, দুইটা সবচেয়ে বড় জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড, সেটা ওই এলাকাতে পাঠিয়েছে এবং এটা যুদ্ধটা শুরু হয়েছে আমরা দেখলাম। এখন সূচকের দিক দিয়ে ইসরায়েল হচ্ছে পৃথিবীর 15তম শক্তিশালী সশস্ত্র বাহিনী ধারণ করে এবং ইরান হচ্ছে 16তম। সো তারা কাছাকাছি শক্তির দিক থেকে। বাট এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধ করছে, সুতরাং শক্তির দিক থেকে তারা ব্যাপকভাবে বেশি শক্তিশালী। এবং আমরা দেখলাম যে দুই পক্ষেই আক্রমণ হয়েছে। ইরানে বেশ হতাহত হয়েছে, একটা স্কুলে প্রায় 90 জনের মতো স্কুল ছাত্রী নিহত হয়েছে। বাট আমাদের জন্য যেটা কনসার্ন, যে হরমুজ প্রণালী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরে প্রায় 3000 তেলবাহী এবং এলএনজি বাহী জাহাজ এই প্রণালী দিয়ে গমনাগমন করে এবং এটার 80%-এর বেশি তেল এবং গ্যাস এই এশিয়াতে আসে। এবং এটা যদি বন্ধ, $500 বিলিয়ন বেশি মূল্যের তেল এবং এলএনজি এই প্রণালী দিয়ে রপ্তানি হয়। এই যুদ্ধের কারণে স্বাভাবিকভাবে প্রণালীটা বন্ধ থাকবে। ইরান চেষ্টা করবে প্রণালীটা যাতে ব্যবহার করতে না পারে এবং এটা একটা সিরিয়াস এফেক্ট আসবে আমাদের অর্থনীতির উপর। সারা বিশ্বে যেভাবে আসবে, বাংলাদেশ এবং এশিয়াতে আরো ব্যাপকভাবে এটা আসবে। এখন দুইটা দেশ, ইরান ইজ অলসো এ ভেরি প্রাউড নেশন। তারা নিজস্ব অনেক টেকনোলজি আছে, বিভিন্ন মিসাইল তারা তৈরি করেছে। শব্দের থেকেও 3-4 গুণ গতিতে এগুলা গমন করতে পারে এবং গতবার যুদ্ধে দেখেছি যে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করেও ইরানি মিসাইল ছুড়েছিল। কিন্তু এবারের যে হামলাটা হলো, এটি তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথেই, দুই পরাক্রমশালী দেশ এই হামলাটি করলো। কি মনে হয় এই যুদ্ধ কি দীর্ঘমেয়াদী হতে চলেছে কিনা, এ বিষয়ে আপনার কি মনে হয়, কিংবা এর প্রভাবই বা কতটুকু? প্রভাব তো ব্যাপকভাবে পড়বে। যেটা একদিন, 2 দিন, 3 দিন হলেও একটা ব্যাপক প্রভাব পড়বে। আমি তো বললাম 20 মিলিয়ন ব্যারেল তেল ওই প্রণালী দিয়ে গমনাগমন করে। সো এভরিডে যেটা বন্ধ থাকবে 20 মিলিয়ন ব্যারেল তেল, মানে পৃথিবীর ব্যবহারের 1/5, 20% আমরা তেলটা আমরা পাবো না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছে, তারা রিজিম চেঞ্জ দেখতে চায়। ইনিশিয়ালি ইসরায়েল বলেছিল যে সুপ্রিম লিডার এবং সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল খাতেমি তারা নিহত হয়েছে, বাট পরে আমরা শুনলাম ইরানের মিডিয়া থেকে যে আসলে তারা নিহত হয়নি। তো তাদের উদ্দেশ্য হবে রিজিম চেঞ্জ করা। এখন এটা বলা খুব মুশকিল। আমরা চাই না এই যুদ্ধটা দীর্ঘায়িত হোক, বাট যতদিনই দীর্ঘায়িত হবে এটা একটা ব্যাপক ইম্প্যাক্ট পড়বে অন গ্লোবাল ইকোনমি। আপনি বেশ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে আলোচনা করেছেন। অনেক ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম আকন্দ। ভালো থাকবেন আপনি।
মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাব, সহকর্মী তাজনুর ইসলাম সেখানেই আছেন। তাজনুর, আপনি তো আসলে সারাদিনই দেখলেন এই যে হঠাৎ করে শিডিউল বিপর্যয় এবং ফ্লাইটগুলো বাতিল হলো, বলাই চলে যারা আসছেন, যাদের ফ্লাইট ছিল তাদের যে ভোগান্তি সেটি তো চরমে। শিডিউল বিপর্যয়ের কারণে যে ফ্লাইটগুলো ঝুলে গেল, অনেকের তো ভিসাও শেষ হয়ে আসার পথেই বলা চলে। তো সেক্ষেত্রে এই যে ফ্লাইটগুলো বন্ধ হয়ে গেল, সেগুলোর পরবর্তীতে আবার কবে শিডিউল করা হবে বা পরবর্তীতে কি ধরনের আশ্বাস দেওয়া হয়েছে কিনা এ সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের একটু জানাবেন। প্রথম বিষয় হচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করা যায়নি, বরং আমরা এই গেটটাতে অপেক্ষা করছিলাম যে কর্তৃপক্ষের কেউ একজন এসে কথা বলবে কিনা, কিন্তু সেই অর্থে তাদের সঙ্গে কথা বলা যায়নি। তবে একজন যাত্রীর সঙ্গে ঠিক কিছুক্ষণ আগে, অর্থাৎ মিনিট 10 আগে কথা হচ্ছিল। তিনি ভেতরে গিয়েছিলেন, মূলত তার ফ্লাইট ছিল আজকে রাত 1:30টার সময়। তিনি ভেতরে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কাউন্টার রয়েছে সেখানে গিয়ে তিনি বিস্তারিত আলাপ করেছেন এবং সেই ব্যাপারে তিনি যে আপডেটটুকু দিচ্ছিলেন সেটি অনেকখানি নির্ভরযোগ্যই মনে হয়েছে। সেই বিষয়গুলো এমন যে যাদের ভিসার মেয়াদ খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তাদের আসলে মেয়াদ বাড়ানোর ব্যাপারে এক ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে যাদের ফ্লাইট আজকে বাতিল করা হয়েছে, আজকে এইরকম একটা জরুরি পরিস্থিতির কারণে, তাদের এই টিকিটটি আসলে পরবর্তী সময়ে রিনিউ করার এক ধরনের আশ্বাস সবগুলো এয়ারলাইন্স থেকে দেওয়া হচ্ছে, যাতে করে তারা কেউ হতাশ না হন, কিংবা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন, তাদেরকে বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই হিসেবে আমরা দেখেছি যে সন্ধ্যা থেকে যারা খুব দারুণভাবে কিংবা যারা সফলভাবে যোগাযোগ করতে সক্ষম হয়েছে, যে বিভিন্ন গেটে হটলাইন নম্বর দেওয়া হয়েছে, সেই সমস্ত নম্বরে তারা যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের পর তাদেরকে যেটি বলা হয়েছে, তাদেরকে বাসায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। এবং একটি ঝামেলা যেটি হতে পারে সেটি হচ্ছে যাদের ছুটি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, হয়তো বা আর 2-3 দিনের মধ্যে তাদের ছুটি শেষ হয়ে যাবে, সেই সমস্ত মানুষজনের ব্যাপারে যেটি বলা হয়েছে যে সমস্ত নিয়োগকর্তা রয়েছে মধ্যপ্রাচ্যে, যে সমস্ত দেশে তারা যাচ্ছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার, কুয়েত, ওমান, এই সমস্ত দেশে যারা যেতে চাচ্ছেন বা যাচ্ছেন বা যেতে চেয়েছিলেন, সেই সমস্ত দেশের তাদের যে নিয়োগকর্তা রয়েছে, যাদেরকে তারা কফিল বলে থাকেন, সেই কফিলের সাথে তারা যোগাযোগ করার কথা বলছেন এবং তারপরে তাদেরকে ছুটি যদি বাড়িয়ে দেওয়া হয়, সেই ছুটি বাড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করলে আজকের যে টিকিট, সেই টিকিটটি পরবর্তী সময় তারা আবারও দিতে পারবেন, যখন কিনা এই ফ্লাইট আবার চালু করা সম্ভব হয়। আবার ফ্লাইট চালু হলে তারা যেতে পারবেন এই একই টিকিটে। ওকে, ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের তাজনুর। নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত। আগামী রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে বিরোধী দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবারের সংসদ হবে প্রাণবন্ত। সরকারকে সহযোগিতার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করবে জামায়াত ইসলামী। দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার বিরোধী দলের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশে রাজনৈতিক সৌহার্দ্য আর সহাবস্থানের জানান দিতেই জামায়াতের আমন্ত্রণে সাড়া দিলেন সরকার প্রধান। বিগত সময়ে সরকার আর প্রধান বিরোধী দলের মধ্যে ছিল দা-কুমড়ো সম্পর্ক। অতীতের সব তিক্ততা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতেই আজ এক টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা। ইফতার অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকার দলের শীর্ষ নেতারা, ছিলেন 11 দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন পেশাজীবী ও 24-এর শহীদ পরিবারের সদস্যরা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। বিকেল 5:30টায় ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাই দেশবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করতে চান। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এবারের সংসদ কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু হবে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, পার্লামেন্ট হবে প্রাণবন্ত। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। আমরা আমাদের মহান জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক এইভাবে এটার আমরা প্রত্যাশা করি না যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু। বরঞ্চ জাতীয় সংসদ হবে
দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। গণতন্ত্রের পথকে মসৃণ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। যদি এই রাজনীতিটা আমরা করতে পারি তাহলে অতীতের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক মতপার্থক্য কিংবা তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সংসদকে প্রাণবন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ধ্যায় এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী ইফতার অনুষ্ঠানে তিনি বলেছেন, জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের বিচার না হলে যে কোনো সময় আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে স্বৈরাচার। 2025 সালের 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বিপ্লব, বিকল্প, বিনির্মাণে অদম্য পথ চলার 1 বছর জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন। ইফতার মাহফিলে এনসিপিকে শুভকামনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকব এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব। ইফতার আয়োজনে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদের কোনো বিষয় বাদ দেয়া উচিত হবে না। যা গণভোটে রেকর্ড হয়ে আছে সেটাই যেন আইন আকারে সংবিধানের অংশ হিসেবে সংবিধানে পাশ হতে পারে, অনুমোদিত হতে পারে, এটাই এখন জাতীয় সংসদের পবিত্র দায়িত্ব। তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যাশা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান। এবারে নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি। আমরা এটাতেই সন্তুষ্ট নই। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনকে আমরা বৃদ্ধি করব। আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে সেটাকে ইনডিমনিটি দেওয়া হবে, সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিচারের দাবিতে অনড় অবস্থানে রয়েছে এনসিপি। গুম খুনকারীদের বিচারের দাবিতে আমরা এখনো সরব রয়েছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। দুর্নীতিবাজদের দেখার জন্য দুর্নীতি দমন কমিশন কাজ করবে। ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভা শেষে কথা বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে উন্নয়ন সহ সরকারি কর্মসূচিকে গতিশীল করতে সকল দফতর প্রধানদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় দেবে না বিএনপি। এদিকে কেউ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের দিকে যাবে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক রেল নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাপ্তাহিক ছুটির দিনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের অনেকেই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন, কেউ আবার উন্নয়ন সহ বিভিন্ন কর্মকাণ্ডও ঘুরে দেখছেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো, সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। আর যার যেটা কাজ, দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেব না। গভর্নর নিয়োগে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে সরকার। আরও ভালো নিয়োগ দেবার সুযোগ ছিল বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বৈষম্যমূলক, যা এলডিসি উত্তরণকে বাধাগ্রস্ত করবে। সরকারকে জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের তাগিদ দিতে বলা হয় এবং দিয়ে বলা হয়েছে যে শুধু নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল না হয়ে সংসদকে কার্যকর করতে হবে। সিপিডি মনে করে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক করা জরুরি। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসানিস মনসুরের নিয়োগ চুক্তি বাতিল এবং নতুন গভর্নর নিয়োগ নিয়ে কয়েকদিন ধরেই তোলপাড় অবস্থা। হঠাৎ করে নেওয়া এমন সিদ্ধান্তে নানা মহলে চলছে সমালোচনা। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি সামনে আসে। বলা হয়, স্পর্শকাতর জায়গায় এর চেয়ে ভালো নিয়োগ কাম্য ছিল। এই গভর্নর নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা দুর্বল প্রক্রিয়া যেমন করা হয়েছে, প্রক্রিয়াটি অস্বচ্ছ। আমি এখনো মনে করি যে উনি থাকলে এই সরকারের জন্য অন্তত সংস্কারের জায়গাগুলোতে ভালো হতো। এমনকি এই যে আর্থিক খাতে যে ফিরে আসার প্রক্রিয়া, এই ফিরে আসার প্রক্রিয়াটা অব্যাহত থাকতো।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা ART চুক্তির সমালোচনা করে সিপিডি। বলা হয় এই চুক্তি বৈষম্যমূলক, এলডিসি উত্তোলনকে বাধাগ্রস্ত করবে। কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যামিকেবলি আলোচনা করতে পারেন যে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এবং কিভাবে উভয় দেশ এই ধরনের চুক্তি না করে বরঞ্চ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে পারে। নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে পরামর্শ তুলে ধরে সিপিডি। বলা হয় শুধু 180 দিন ধরে নয়, 5 বছর সমান্তরালভাবে কাজ করতে হবে। টেকসই জ্বালানি খাত নিশ্চিত, কার্যকর সংসদ, স্থানীয় নির্বাচন দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। জানানো হয় জ্ঞানভিত্তিক প্রশাসন ছাড়া এগুলো সম্ভব নয়। জাতীয় সংসদ বলতে গেলে সরকারি কার্যক্রমকে মনিটরিংয়ে রাখা বা জবাবদিহি রাখার জন্য তার যে ভূমিকা, সেই ভূমিকা আসলে কখনোই পালন করার সুযোগ পায়নি। ন্যাশনাল পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে যেখানে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ রয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেবার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নতুন সরকারের অগ্রাধিকার তালিকায় চায় সিপিডি। যাতে বৈষম্যমূলক ট্যাক্স না হয় সেক্ষেত্রে এনবিআর এর উচিত হবে একটা এক্সপার্ট কমিটি করা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে করে ব্যবসার ব্যয় বাড়ে আর নিরুৎসাহিত হয় বিনিয়োগকারীরা। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এমন তথ্য তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। বলেন পরিস্থিতি উত্তরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ঢাকা চেম্বারের সভাপতি বলেন ব্যবসায়িক আস্থা গড়ে ওঠে বিশ্বাস, আইনের শাসন, স্থিতিশীল পরিবেশের উপর। কয়েক বছরের প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়ে এবং কঠোর মুদ্রানীতি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগ বেসরকারি খাতের বিকাশকে প্রভাবিত করছে। চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাশেম আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যানজট নিরসনের তাগিদ দিয়ে বলেন চাঁদাবাজি বন্ধ করতে হবে। খুচরা বাজারের পাশাপাশি উৎপাদন সরবরাহ পর্যায়ে তদারকির পরামর্শ দেন ভোজ্য তেল ব্যবসায়ী গোলাম মাওলা। বলেন চাহিদা এবং যোগানের সঠিক পরিসংখ্যান প্রয়োজন। অর্থনৈতিক স্থিতিশীলতা যেমন গুরুত্বপূর্ণ, তেমন আমাদের চাঁদাবাজি যেটা আগে ছিল যে এটা যাতে ভবিষ্যতে না হয় তার জন্য প্রশাসনকে খুব জোরালোভাবে ভূমিকা রাখতে হবে। বর্ডার থেকে একটা গাড়ি যদি লোড করতে যান, বর্ডারে ভাড়া নেবে ধরেন 30,000 টাকা, এখানে 10,000 টাকা আছে বিভিন্ন অলিখিত চাঁদাবাজি। আপনি যদি চাঁদাবাজি করে বেশি টাকা নেন, আমাকে কিন্তু এই টাকা আদায় করে ভোক্তার উপরেই চাপাতে হবে। সেই চাপ থেকে তাকে মুক্ত রাখবার জন্য রাজনৈতিক সদিচ্ছা, সরকারি বিরোধী দলের সহায়তা, প্রশাসনের সহায়তা, আমরা এগুলো কামনা করি। রাজধানীর পৃথক 3 এলাকা থেকে 2টি হাত, 2 পা উদ্ধার করা হয়েছে। 12 ঘন্টার ব্যবধানে এগুলো উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট শনাক্তের পর দেহের খণ্ডাংশগুলো একই ব্যক্তির এমন তথ্য দিয়েছে তারা। শনাক্ত হয়েছে ব্যক্তির পরিচয়ও। তার নাম ওবায়দুল্লাহ। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে কর্মরত ছিল সে। সকাল 9টা গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটের লাইট পোস্টের নিচে একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায় স্থানীয় লোকজন। ব্যাগটি দেখে সন্দেহ হয় তাদের। খোলা হলে 2টি কাটা হাত দেখতে পায় তারা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে উদ্ধার করে সেগুলো। এখানে একটা বস্তার মধ্যে ছিল, পরে পুলিশ এটা বস্তা থেকে বের করছে, বের করে 2টা হাত একসাথে রাখছে আর কি। হাত পরে আছে 2টা একদম পুরোপুরি। এর আগে রাত 2টায় পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকেও উদ্ধার করা হয় কালো রঙের পলিব্যাগ। সেখানে ছিল একটি কাটা পা। আর দুপুরে কমলাপুর থেকে উদ্ধার করা হয় আরেকটি পা। কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। জানায় সেগুলো একই ব্যক্তির। হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশ জানায় কাটা হাত ও পা নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহ নামে এক যুবকের। খণ্ডিত অংশগুলো ফেলে রাখা হয়েছে এবং এগুলো হয়তো ফরেনসিক করার পরেই জানা যাবে এটা ঠিক মানে কোন সময়ের ঘটনা এবং এখানে কারা জড়িত আছে। এটা বিস্তারিত তদন্ত আমরা আরম্ভ করেছি ইতিমধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওবায়দুল্লাহর চাচা মুজিবুর রহমান। তিনি ডিএমপির রমনা জোনের ট্রাফিক বিভাগে কর্মরত। জানান বিদেশ যাত্রায় ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিল ওবায়দুল্লাহ। বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা মার খাইছে, পরে বাড়ি থেকে বাড়িয়ে গেছে আর কি। বাড়িয়া মানে কাঞ্চনে এক হোটেলে চাকরি করতো, এটা আমি জানি। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে ওবায়দুল্লাহ কর্মরত ছিল, তথ্য দিয়েছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে যখন খুশি গণমাধ্যমে হামলা করা যায়। প্রথম আলো ডেইলি স্টারে অগ্নিসংযোগ ভাঙচুরের মাধ্যমে উগ্রবাদী শক্তি বিশ্ববাসীকে এমন বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন
তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন 2 মাসের মধ্যে এই ঘটনায় দায়ের মামলার চার্জশিট দেওয়া হবে। প্রথম আলোর পোড়া ভবনে বিশেষ প্রদর্শনীতে গিয়ে সব কথা বলেন তারা। গত 18 ডিসেম্বর প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত হয় প্রথম আলো ও ডেইলি স্টার ভবন। হামলা ও ক্ষয়ক্ষতির ভয়াবহতা নিয়ে কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী ঘুরে দেখেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্যমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক শক্তি প্রগতিকে টেনে ধরতে চায়, কিন্তু তারা কখনোই তা পারবে না। আগামী 2 মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষে চার্জশিট দেওয়ার নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম আলো ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তদন্তের দায়িত্ব আমরা নিতে পারি, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সারা পৃথিবীর সামনে একটা মেসেজ গিয়েছে যে বাংলাদেশে যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি তাদের একটা রমরমা ভাব ছিল, এই মেসেজটা সারা পৃথিবীতে গিয়েছে। স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না। এই ঘটনা যখন ঘটেছে তখন কিন্তু জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোনো সরকার ছিল না। জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারের অধীনে বাংলাদেশ পরিচালিত হওয়ার পরিস্থিতি, 2 পরিস্থিতির মধ্যে একটা অনেক বড় পার্থক্য আছে। পরিষ্কারভাবে আমাদের সরকার বোঝে কোনো অপরাধ তামাদি হতে পারে না। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক চর্চার অবিচ্ছেদ্য অংশ। জনগণই ঠিক করবে কে সঠিক আর কে ভুল। এই জায়গায় যেন কেউ এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার না করতে পারে, সেই বিষয়েও আমাদের সেটি আহ্বান থাকবে। জুলাই আন্দোলনে যখন ইন্টারনেট বন্ধ ছিল, তখন প্রথম আলোর মাধ্যমেই মানুষ সত্য জানতে পেরেছে বলে মন্তব্য করেন এই এনসিপি নেতা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শপিং মল ও বিপণী বিতানগুলোতে শুরু হয়ে গেছে ঈদের আমেজ। বছর জুড়ে ঈদের অপেক্ষায় থাকে শিশুরা, যা নতুন পোশাক কেনা থেকেই শুরু হয়। বাবা মায়ের হাত ধরে পছন্দের পোশাক বেছে নিতে ব্যস্ত ছোট্ট ক্রেতারা। তবে সময়ের সাথে সাথে ছোটদের পোশাকেও ভিন্নতা ও নান্দনিকতার ছোঁয়া এসেছে। রাজধানী শপিং মল আর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা জমে উঠতে শুরু করেছে। রং, নকশা আর নতুন ট্রেন্ডের পোশাকে সাজানো দোকানগুলো। শিশুদের ফ্রক, গাউন, পাঞ্জাবি, শেরওয়ানি, 3 পিস সব ধরনের পোশাকেই থাকছে ঈদের বিশেষ ছোঁয়া। শিশুদের পছন্দের কথা মাথায় রেখে পোশাকে লাল, নীল, গোলাপি ও সবুজ রঙের ব্যবহার বেশি দেখা যাচ্ছে। প্রিন্সেস ড্রেসগুলো বেশি পছন্দ। আমি পিঙ্ক, হোয়াইট এই ড্রেসগুলো বেশি পছন্দ করি। আমি শার্ট পাঞ্জাবি খুঁজতেছি, আর হলুদ আর নীল আমার সবচেয়ে পছন্দ। টার্ন ড্রেস পছন্দ, কালার হোয়াইট, ব্লু কালার পাঞ্জাবি, একটা কোটি, একটা টুপি, একটা শার্ট। শুধু ডিজাইন নয়, অভিভাবকদের নজর আরামদায়ক কাপড়ের দিকেও। গরমের কথা মাথায় রেখে কটন, লিলেন আর নরম ফেব্রিকের পোশাকই বেশি খুঁজছেন তারা। যেহেতু এখন একটু গরমও না ঠান্ডাও না, সেহেতু একটু মিডিয়াম কাপড়ের সুতি কাপড়গুলোর জন্যই আমি চয়েস করতে চাই। ঈদের জন্য যেভাবে ওরা আনন্দে থাকতে চায়, খুশি থাকতে চায়, ওই ধরনের ড্রেস আসলে খুঁজতেছি আমরা। আমার বাচ্চাও খুব আরামদায়ক পোশাক পছন্দ করে, সেজন্য একটু পাতলা কাপড়ের মধ্যে আরামদায়ক সামারি টাইপের, কটন বা একটু লিলেন টাইপের এই ধরনের, আর কালারফুল এগুলোই খুঁজছি। দোকানিরা বলছেন গত কয়েকদিন ধরেই বিক্রি বাড়ছে। সাধারণ পোশাক মিলছে নাগালের মধ্যেই। দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি ঐতিহ্যের ছোঁয়ায় তৈরি পোশাকের চাহিদাও বেশি। পার্টি ফ্রক টাইপের, তারপর হচ্ছে পার্টি পাঞ্জাবি, ওয়েস্ট কোট, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন সারা গাড়ার ভিতরে আছে, এগুলো কাস্টমার বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে। বেচা বিক্রি এখন তো রোজার শুরু, তো এখনও কাস্টমার ওইভাবে হচ্ছে না, তো সামনের দিনগুলো আরও ভালো হবে। ঈদ মানেই নতুন পোশাক, নতুন আনন্দ, আর সেই আনন্দের বড় অংশ জুড়ে থাকে শিশুদের উচ্ছ্বাস। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেনাকাটা আরও জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। টেলিভিশনে লাইভ সম্প্রচারের সময় উপস্থাপিকার ফোনে বেজে উঠল জাতীয় সতর্কতা অ্যালার্ম। এই ঘটনা কাতারের রাজধানী দোহারে। আল জাজিরার একটি লাইভ শোয়ের মাঝে বেজে ওঠে এই সাইরেন এবং আতঙ্ক ছড়ায়। আর তখনই সেই পরিস্থিতির আপডেট জানান টেলিভিশন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই উপস্থাপিকা। বলেন, ইরানের মিসাইল হামলার শিকার হয়েছে কাতার, তাই সরকারের পক্ষ থেকে সবার ফোনে এই সতর্কবার্তা পাঠানো হচ্ছে।
ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাশিয়া ও চীন এই হামলাকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি বলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্ররা ইরানকেই দায়ী করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক করে বলছে, এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে অস্থিতিশীল হয়ে উঠতে পারে পুরো অঞ্চল। ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনায় উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য নতুন করে হুমকি বলে সতর্ক করছে বিভিন্ন দেশ ও সংস্থা। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় মধ্যস্থতাকারী ওমান জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে পুনরায় সংলাপে বসার আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোও। নিজ দেশে হামলার পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরব। অন্যদিকে তুরস্ক বলছে উত্তেজনার সূচনা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মাধ্যমে। কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে ভারত, পাকিস্তান ও চীন। এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া, আর ইরানকেই পরিস্থিতির জন্য দায়ী করেছে ইউক্রেন। ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলছে নরওয়ে। অন্যদিকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব সংঘাতকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়ে সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। বেসামরিকদের সুরক্ষার উপর জোর দিয়েছেন ইউরোপীয় কমিশন প্রধান এবং ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট। একই সুরে কথা বলেছেন রেড ক্রস। সংস্থাটির প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে, যার ভয়াবহ প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপর। বিশ্ব বিভক্ত হলেও একটি বিষয়ে প্রায় সবাই একমত, এই সংঘাত আরও বিস্তৃত হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ছড়িয়ে পড়বে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।